প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা ব্যাংকিং খাত নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনারা পত্রপত্রিকা এবং টেলিভিশনের মারফত জেনে গেছেন যে 5টি ব্যাংক একীভূত করা হবে। এই ঘোষণাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে যাচ্ছেন গত প্রায় মাস দুয়েক ধরে। আমরা এই যে 5টি ব্যাংকের ভূত ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজকে বিষয়টি আমরা যে টু দ্য পয়েন্টে নাম দিয়েছি 5 ব্যাংকের বাঁচামরা। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার ঠিক ডানে আছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আর আমার বায়ে আছেন ফারুক মঈনুদ্দিন, বিশিষ্ট ব্যাংকার এবং অর্থনৈতিক বিশ্লেষক, আর তিনি ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান। দর্শক, আমি বাঁচামরা কথাটি কেন বলছি, ব্যাংকগুলোকে বাঁচানোর জন্যই হয়তো মারতে হবে। আমি শুরু করতে চাই মোহাম্মদ নুরুল আমিন আপনাকে দিয়ে। আপনি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আপনাদের তো একটা আস্থা সরকার নিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই ব্যাংকগুলোকে কি বাঁচানো যাচ্ছে না? মানে এক করার কারণটা কি, ব্যাকগ্রাউন্ড কি? ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিশেষ প্রেক্ষিতে এখানে আসছি। দেশের একটা যে পরিবর্তন আসছে গত বছরের আগস্টে, তারই প্রেক্ষিতে যখন সব জিনিসগুলো বের হওয়া শুরু করলো সব সেক্টরে, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, ব্যাংক হোক, ওই বের হওয়ার সূত্র ধরেই দেখা যাচ্ছে যে এই ব্যাংকগুলোতে এক ধরনের অনিয়ম, এক ধরনের অনাচার এবং লুটপাটের শিকার এই ব্যাংকগুলো হতে গিয়ে তাদের যেটা হচ্ছে যে এরা নিজেদের আমানতকারীদের সব টাকাই কোনো না কোনোভাবে নামে বেনামে করে তারা নিয়ে গেছেন। এইটাকে ঠেকানোর জন্য কারা নিল? যারা তখন মালিক ছিলেন বলি আমরা, যেটা আমি ওইভাবে বলি না, স্পন্সর ছিলেন, ডাইরেক্টর ছিলেন, যারা এটার বেশি শেয়ার হোল্ডার হওয়ার কারণে প্রভাব খাটাতে পেরেছেন, যাদের পিছনে হয়তো অনেক রাজনৈতিক শক্তিও ছিল, মানে ওই গ্রুপ মোটামুটিভাবে যেই অনেকগুলো ব্যাংক কন্ট্রোল করতেন, এরকম একটি তো সবার জানা, এসালম গ্রুপ। তো এই গ্রুপের প্রভাবের কারণেই তারা সব ব্যাংক থেকে কিন্তু নিতে পেরেছেন। আজকে যে 5 ব্যাংক আপনি কথা বলছেন, তার বাইরেও ব্যাংক থেকে ওদের যা দখলে ছিল, অথবা এইসব ব্যাংক থেকে তারা লোন নিতে পেরেছে। 5টির কথা যখন বললেন বাঁচা মরা, হ্যাঁ, বাঁচা মরা শব্দটা এইভাবে নয়, বাঁচানোর জন্য চেষ্টা করার প্রেক্ষিতেই কিন্তু আমরা আসছি। কারণ আমরা এইসব ব্যাংকগুলোর বোর্ডের সবই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, নিরপেক্ষ ডিরেক্টর, যেন তারা কোনো স্বার্থ সংশ্লিষ্টর বাইরে গিয়ে কাজ করতে পারেন। আমরা সেই চেষ্টাটা করছি, নিজেরা অডিট করছি, নিজেদের এটাকে ম্যান পাওয়ার রেশনালাইজেশন থেকে আরম্ভ করে অপারেশন, কমপ্লায়েন্স, এই ইস্যুগুলো ইনপ্লেস করার চেষ্টা করছি। প্লাস গভর্নমেন্ট মানে সেন্ট্রাল ব্যাঙ্কও একটা AQR অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছেন, যেটার ফলাফল আমরা খুব সহসাই পাবো। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 5টা ব্যাংকের উইন্ডো ড্রেসিং বাদ দেওয়ার পরে ক্লাসিফিকেশনের পরিমাণটা 70, 80, 90 পর্যন্ত পৌঁছে গেছে। ওই কারণে এতগুলো দুর্বল ব্যাংক একসঙ্গে না রেখে ওগুলোকে যদি কোনো উপায়ে একটা করে কন্ট্রোলটা ম্যানেজ করা যায়, সেই একটা করার জন্য পদ্ধতিটা শুরু হয়েছে। একত্রীকরণের কাজ, মার্জারের কাজ কিন্তু এখনো পুরোপুরি শুরু হয় নাই। শুরুটা হয়েছে, একটা ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স পাস করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এটার উপরে তার কর্তৃত্বটা নিয়েছেন, যে মার্জার, অ্যাকুইজিশন, ট্রান্সফার, সবগুলো কথাই, মার্জার হতে পারে, অ্যাকুইজিশন হতে পারে, ট্রান্সফারও হতে পারে। আরেকটি হচ্ছে যে যারা চলতে পারবে বলে আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে বলতে পারবে যে আমরা নিজেরা সক্ষম চলতে পারবো, ওদের 2-1টাকে বাদ দেওয়ার কথাও কিন্তু ওখানে আসছে। ফলে আমানতকারীদের বাঁচানো, ব্যাংক প্রতিষ্ঠানটাকে বাঁচানো এবং মানুষের আস্থা ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যেটা বলেছেন, সেটা হচ্ছে তারা একটা এই রেজুলেশন ফান্ড ক্রিয়েট করছেন। এর একটা অংশ বাজেট থেকে আসবে। এটার প্রেক্ষিতে তারা যদি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে এই ব্যাংকগুলোর ক্লাসিফিকেশনের পরিমাণ 10%-এর নিচে এনে যদি ফাংশনাল করা যায়, অনেকগুলো যদি আছে। আমি আপনার কাছে আসবো, বিশেষ করে আপনার ব্যাংক নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বাস্থ্য এখন কি অবস্থায় আপনি পেয়েছেন সেটা জানতে চাইব। আমি একটু ফারুক মঈনুদ্দিনের কাছে শুনে আসি। এই যে ব্যাংক মার্জার
বা যাই আমরা যে নামেই বলি, যে 5টি ব্যাংকের কথা বলা হচ্ছে, এই ব্যাংকগুলো তো যখন লাইসেন্স পায়, আপনি সে সময়, আমার যদি ভুল হয়, আপনি নিজেও একটি ব্যাংকের এমডি ছিলেন, এখন আপনি একটি ব্যাংকের বোর্ডে আছেন, মানে এটার কি আর কোনো অপশন ছিল কিনা বা আছে কিনা? কোনটার অপশনে যে ব্যাংক একীভূত করতেই এখন যে হবে? একীভূত করার বিষয় দেখেন, এই ব্যাংকগুলো যখন লাইসেন্স পায় তার আগে পরে কিন্তু বিভিন্ন সময় এসব কথা আলোচনা এসছে। এমনকি তখন অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে এতগুলো ব্যাংকের প্রয়োজন ছিল দরকার না, নাই, রাইট। তাই না? দ্যাট স্পিক্স অফ দ্য পলিটিক্যাল মোটিভ অফ দ্য এস্টাবলিশমেন্ট সো মেনি ব্যাংকস। এটা সবাই স্বীকার করেছে, কিন্তু তিনি ওপেনলিও বলেছেন যে এগুলো রাজনৈতিক সিদ্ধান্তে দেওয়া হচ্ছে। এটাই যখন বলা হয় তখন কিন্তু আর এতে কিন্তু এই যে প্রশ্নটা আপনি করলেন যে এতগুলো ব্যাংকের প্রয়োজন ছিল না, এখন এতগুলো ব্যাংকের প্রয়োজন না থাকা সত্ত্বেও যখন বিশেষ বিবেচনায় রাজনৈতিক সিদ্ধান্তগুলো করা হয়েছে, এখন এগুলো যখন এর মধ্যে মারাত্মক লুটপাট হয়ে গেছে, এটা আমিন ভাই একটু আগেই বললেন যে কথাটা, 70-80% খেলাপি ঋণ হয়ে বসে 90% আছে। প্লাস খেলাপি। এখন কথা হচ্ছে যে তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই ব্যাংকগুলো কি টিকবে নাকি টিকবে না? প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এগুলোকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখতে চাই, মানে বাঁচিয়ে রাখার কী কারণ আছে? বাঁচিয়ে রাখার প্রথম কারণটা হচ্ছে আমানতকারীদের আমানতের সুরক্ষা দেওয়া। জি। যদি আমানতকারীদের সুরক্ষা দেওয়ার কোনো প্রশ্ন থাকতো, আমেরিকাতে যেটা প্রায় সময় ঘটে, সেটা ওদের এখানে প্রতি মাসে একটা দুটো ব্যাংক ফেল করে। আমাদের দেশে আমরা এটা উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট। তো সুতরাং আমাদেরকে এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আমানতকারীদের সুরক্ষার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে সবচেয়ে বড় প্রশ্ন, এটার জন্য ব্যাংকগুলোকে রক্ষা করতে হবে। এবং সোজা হচ্ছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমি যদি 5টা ব্যাংক কিংবা 3টা ব্যাংক, যেটা আমিন ভাই বলছেন যে কমতেও পারে, যারা সক্ষম বলে তারা প্রমাণ দিতে পারবে, তাদেরকে এই লিস্ট থেকে বের করে রাখা হবে। কিন্তু যারা পারবে না তাদেরকে একীভূত করাই হবে আমার মতে যে সবচেয়ে কাঙ্ক্ষিত কাজ, যেটা আমরা অনেক দিন আগে ধরে বলছিলাম। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যে উপায় ছিল না, যে বলছে আসলে উপায় ছিল না, কিন্তু উপায় না থেকেও আমরা নিরুপায় হয়ে যে কাজটি করছি, সেই কাজটি কিন্তু দুর্বল তালিকা থেকে 2-3টা ব্যাংক তো অলরেডি ভালো তালিকায় চলে গেছে। যদি যায়, আমিন ভাই যেটা উনি আমার সাথে খবর বেশি রাখছেন, যেহেতু উনি বলছেন যে বাদ যেতেও পারে যদি তারা সক্ষম বলে নিজেদেরকে প্রমাণ করতে পারে। যদি তা হয়, আমি মনে করি না যে এটা বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কিংবা মাননীয় গভর্নর যেটা বলেছেন সেটা নিয়ে তারা যে খুব বেশি কী বলবো বাধা দেবেন তা নয়। যদি কোনো ব্যাংক সক্ষম বলে প্রমাণ করতে পারে, আমি তো মনে করি সেটা যে কোনো মানে আপনার কনসেন্স নিয়ে যদি কেউ ইয়ে করেন এবং এটা যদি সদিচ্ছা থাকে, তাহলে বাদ যেতেও পারে। আমাদের মূল উদ্দেশ্যটা কোথায়? ব্যাংককে সক্ষম করা, নিজ পায়ে দাঁড়ানোর জন্য। সুতরাং সেটা যদি কেউ করতে পারে, তাহলে আমি তো মনে করি না যে সেগুলোকে এই মার্জারের আওতা আনা হবে। মালিকানা যাই হোক না কেন, মালিকানা সব চেঞ্জ করে ফেলা যেতে পারে, দ্যাট ইজ ডাজন্ট ম্যাটার। মূল ইস্যুটা হচ্ছে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা আমানতকারীদের স্বার্থে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার ভাবতে হবে যে আমাদের আসলে কি এতগুলো ব্যাংকের প্রয়োজন ছিল কিনা। ইন্ডিয়াতে নরসিংহ কমিটি নামে একটা কমিটি করা হয়েছিল, 2বার করা হয়েছিল এই কমিটি। মিস্টার নরসিংহ ছিলেন রিজার্ভ ব্যাংকের সাবেক গভর্নর। ইন্ডিয়াতে আপনার 1969 থেকে 2020 পর্যন্ত 34টা ব্যাংক মার্জার হয়েছে। আবার যদি এটাকে আমরা ছোটো করে আনি, নরসিংহ কমিটি যখন রিপোর্ট দেয় তখন 99 থেকে 2010 পর্যন্ত, ওর সময়ের মধ্যে 34টার মধ্যে 20টা ব্যাংক কিন্তু 99 থেকে 2020-র মধ্যে মার্জার হয়েছে। 28টা ব্যাংক মার্জ হয়েছে 20টা ব্যাংকের সাথে, মানে মার্জ করে 28টা ব্যাংক ছিল টোটাল। কিন্তু নরসিংহ কমিটির একটা সুপারিশ ছিল, তাদের যে সুপারিশ ছিল, সুপারিশের মধ্যে একটি কথাই শুধু বলা হয়েছিল যে জোর করে মার্জ করা যাবে না। এটা ভেরি সিম্পল কথা ভাই। মার্জার ইজ এ ভেরি কমন আপনার একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, তাই না? এটা যে কোনো হতে পারে, আমাদের দেশে হয়েছে, তো বিদেশি ব্যাংক হয়েছে, দেশি ব্যাংক হয়েছে, এবং সেটার উদাহরণ তো ভালো শক্তিশালী ব্যাংক ভালো আছে। কিন্তু সেইটাই ওই যে আমি ইন্ডিয়ার উদাহরণটা কেন দিচ্ছি, বিকজ তারা অনেক দিন ধরে এই কাজটা করে আসছে। সেখানে কিন্তু মিশ্র হয়েছে, কিছু কিছু ফেল করেছে, কিছু কিছু সবল হয়েছে। সুতরাং নরসিংহ কমিটির যে সুপারিশ ছিল সেটা হচ্ছে জোর করে করা নয়, সক্ষমতা বেসিসে এটা যদি করা যায় তার সুফল আসতে পারে, নট টু ফোর্স ইট, যেটা আগের গভর্নর সাহেব যেটা করতে চেয়েছিলেন বাধ্য করে, প্রায় জোর করে, সেটা তো ফেল করেছে আমরা জানতাম। এখন যদি সরকার পরিবর্তন নাও হতো,
তিনি যদি থাকতেন এটা আজকে কি হতো আমরা জানি না, বাট এটা একটা সুইসাইডাল একটা সিদ্ধান্ত হচ্ছিল। রাইট। জনাব নুরুল আমিন, আপনি যে ব্যাংকটিতে আছেন, যে ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন, এই ব্যাংকের স্বাস্থ্য কেমন? মানে আপনাদেরকেও কেন আর একটা ব্যাংকের সঙ্গে মার্জ হতে হচ্ছে বা ওই প্রক্রিয়ার মধ্যে ফেলা হচ্ছে? এটার এক কথা এবং প্রথম কারণ হচ্ছে যেটা গ্রুপভুক্ত ব্যাংক, এখানে লুটপাট হয়েছে একটা। যে 5টা ব্যাংকের কথা নাম এসছে, সেই 5টা ব্যাংকের আমি একটু স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে। এই 5টা ব্যাংকের ডিপোজিটের পরিমাণ হচ্ছে 1,60,000 কোটি, লোনের পরিমাণ হচ্ছে 1,90,000 কোটি। তাহলে কি পরিমাণ, মানে ক্যাপিটালের টাকা শুদ্ধ লোন হয়ে গেছে। নেগেটিভে আছে খেলাপি 1,45,000 কোটি টাকার উপরে, 1.5 লাখ কোটি টাকা, 75% খেলাপি। প্রভিশন শর্টফল আছে প্রায় 50%, 74-75,000 কোটি টাকা। এই হচ্ছে এই 5টার চিত্র, এটা লেটেস্ট স্ট্যাটিস্টিক্স। আর আপনি আমার যেটা বললেন গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংক এই দলের মধ্যে সবচেয়ে ছোট। এটার ডিপোজিট হচ্ছে 13,500 কোটি, অ্যাডভান্স 14,500 কোটি। এটার খেলাপির পরিমাণও এখন এই জুন টুনের দিকে এটা ওই পরিমাণ 90-এর দিকে ধাবিত হচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে কোনো হাইডিং নাই, এখন ট্রান্সপারেন্টলি করা হচ্ছে, কোনো ড্রেসিং নাই, যেটার যা পাওনা সেটা তাকে সেই ট্রিটমেন্টই দেওয়া হচ্ছে। এটা একটি বড় কারণ। টোটাল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে ক্লাসিফিকেশন বাড়ারও এটা একটা বড় কারণ। আপনি জানেন যে 4,20,000 কোটি টাকা, প্রায় 25%, 70-75,000 কোটি টাকা বেড়েছে ডিসেম্বরে। 25% যদি টোটাল অ্যাভারেজ হয়, সরকারি ব্যাংকগুলোতে 45%, প্রাইভেট ব্যাংকগুলোতে 20%, ফরেনার স্পেশালাইজড মিলে অ্যাভারেজ ইজ 25 ইজ ভেরি হাই অ্যাজ অ্যাভারেজ। আর প্রাইভেট ব্যাংকগুলোর 20% হওয়ার মূল কারণ হচ্ছে এই কয়টা ব্যাংক। তো আপনার ব্যাংকের যে ডিপোজিট এবং যে অ্যাডভান্স, তার মানে আমি যদি ভুল নয় 1,000 কোটি টাকা বেশি বের করে নিয়ে গেছে। 1,000 কোটি না তো, প্রায় 10,000 কোটি। 10,000 কোটি, তো 10-11,000 কোটি টাকা তো নিয়ে গেছে। তো এখন ব্যাংক মানে এই মুহূর্তে চলতেছে কি? রাইট। আমরা প্রথম মাসটা, আগস্ট মাসটা আমাদের মানে আমরাও বুঝে ওঠা, অথবা কাস্টমাররা মনে করছে কি ব্যাংক আসে না, নাই না, বন্ধ হয়ে যাবে, ফার্স্ট মান্থটা এরকম গেছে। বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা খুব এসেই হিউ অ্যান্ড ক্রাই করেছি যে টাকা যদি দিতেই চান তাহলে দ্রুত দেন। আমি এটা ওপেনলি বলতে পারি। আমরা দাবি করছি যে দ্রুত দিলে কম দিলে হবে। টাকাটা আসতে কিন্তু আমাদের 1-2 মাস লাগছে। ইতিমধ্যে অনেক অঘটন ব্যাংক, বিভিন্ন ব্যাংকে খুবই অপ্রীতিকর ঘটনা গ্রাহকের সঙ্গে। বাট পরে যখন বাংলাদেশ ব্যাংকের টাকা আসতে শুরু করলো, আপনি গত 3 মাসে বা 4 মাসে তো ওই ধরনের কাউন্টার সার্ভিসে কোনো প্রবলেম হয় নাই। এখন কিন্তু ডিপোজিট আসছে। আমি বলবো যে আমিও গত কয়েকদিনে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট পেয়েছি। আমি রিকভারি হয়েছে ভালো খারাপ মিলায়। কিছু লোন তো ওনারা নিয়ে গেছেন, বাট কিছু তো ভালো লোনের মধ্যে আছে। রিকভারিও আমাদের প্রায় সম পরিমাণ হচ্ছে। আমরা ডিপোজিটও মানে কি 400-500 কোটি, প্রায় 400 কোটির মতো আমরা রিকভারি করছি ভালো খারাপ মিলে। হ্যাঁ, কারণ ন্যাচারালি নইলে আমরা চলছি কি করে। বাংলাদেশ ব্যাংক, আমার ব্যাংক সবচেয়ে কম সাপোর্ট নিছে আমরা, লিকুইডিটি সাপোর্ট। আচ্ছা, অনেক কম, সেটা 2-2,500 কোটি টাকার বেশি নয়। অন্যান্য ব্যাংক তো অনেক, জানেন আপনি, যাক সেই সংখ্যা আমি বলছি না। তো আমরা যেটা চেষ্টা করছি, আমাদের নেটওয়ার্ক অনেক বড়, সাব ব্রাঞ্চ মিলে প্রায় 255-60 এইরকম। গ্রামে গঞ্জে আমাদের শাখাগুলো খুব সুন্দর চলছে, আমি এটা বলবো। সেটা তো সাব ব্রাঞ্চ বলে তার পরিমাণ কম। শহরের ব্রাঞ্চগুলো হচ্ছে গ্রামের ব্রাঞ্চ, এবং সাব ব্রাঞ্চগুলো ভালো করছে। আমরা ফাংশনাল, আমি যেটা বলেছি যে ফাংশনাল করো, এসএমই লোন দিচ্ছি, এবং মাসে কমপক্ষে 200-300 অ্যাকাউন্টে লোন হচ্ছে। যেটা বলা সেটা হচ্ছে যে এই যে লিস্টের মধ্যে পড়লাম, এটার বড় কারণ হচ্ছে অঙ্ক। খেলাপি যদি 90% হয়, আমার যদি আমি CRR/SLR মেনটেন করতে না পারি, আমি যদি ট্যাক্স শোধ করতে না পারি, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং EPS যদি কন্টিনিউয়াসলি নেগেটিভ হতে থাকে, তাহলে আমি ঘুরে দাঁড়ানোর জন্য যে কাজ দরকার, যে ফাংশন দরকার, সেটার জন্য যে সাপোর্ট দরকার, সেটা খুব সঙ্গে সঙ্গে পাইলে যে লাভটা হতো, দেরিতে পাওয়ার কারণে এখন হিউ অ্যান্ড ক্রাইটা বন্ধ হচ্ছে। কিন্তু আমরা সব আমানতকারী, তো গ্রামেগঞ্জে কোনো প্রবলেম নাই, কাউন্টারেও প্রবলেম, কিন্তু বড়দের
সরকারি ডিপোজিট যেগুলো ওরা বিভিন্ন কনসিডারেশনে নিয়ে আসছে, সেগুলো তো এখন শোধ করা যাচ্ছে না। প্লাস বাংলাদেশ ব্যাংক লোনের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছেন। আমি আপনার কাছে আবারও জানতে চাইবো, বিশেষ করে আপনি যে একটা আশাবাদী হওয়ার মতো খবর জানালেন যে রিকভারি হয়েছে 400-500 কোটি টাকা এবং ডিপোজিট আসছে কোটি টাকার উপরে ডিপোজিট আপনারা পাচ্ছেন, আপনি সময় পেলে এই ব্যাংকটাকে দাঁড় করাতে পারতেন কিনা এই জায়গায় আমি যাব। আমি জনাব ফারুক মহিউদ্দিন, আপনি একটু বলবেন যে এই 5টা ব্যাংক যদি আসলে একীভূত করা হয় শেষ পর্যন্ত, মানে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে বাংলাদেশ ব্যাংককে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা আমি সবসময় বলে আসছি বিভিন্ন জায়গায়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে এই যে 70% 80% খেলাপি ঋণ, কোনো কোনো ক্ষেত্রে 90%, ঠিক আছে, এই যে তার মধ্যে আমি ধরে নিচ্ছি কিছু হয়তো রিকভারেবল, হয়তো যদি ধরুন রিকভার করবার 70% যদি ফেরত না আসে, এই যে বিশাল গর্ত তৈরি হয়েছে, এই গর্তটা ভর্তি হবে কি দিয়ে? যদি এটা ভর্তি করতে না পারি তাহলে আমি এই ব্যাংকগুলোকে চালাবো কীভাবে? আমি এক করলেও যা হবে, আলাদা থাকলেও তাই হবে। এক করলে গর্তটা অনেক বড় হবে, আলাদাগুলো অনেকগুলো ছোটো ছোটো গর্ত থাকবে। এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, আর কোনোটাই নাই। কিন্তু এই চ্যালেঞ্জটা হচ্ছে এই ফান্ডটা আমি আনবো কোত্থেকে? তাহলে কি হবে? আমি কি গভর্নমেন্ট টাকা দেবে, নাকি অন্য কোনো সোর্স থেকে অন্য কোনোভাবে টাকা এনে ডেভেলপমেন্ট পার্টনারটা দিবে? শুনে হোয়াট এভার ডেভেলপ পার্টনারটা দিলে তো তারা কীভাবে দিবে? তারা কি আমাকে ঋণ দিবে নাকি? ঋণ দিলে একটা ফেরতও দিতে হবে, তাহলে এইটা তো করে ব্যবসা করতে হবে। ব্যাঙ্কগুলোকে যদি এই টাকা আমি পুনর্ভরণ করি, পুনর্ভরণ তো তাদেরকে মানে সাদগায়ে জারিয়া করে দিয়ে দিচ্ছে না আমি, এটা তাদেরকে ফেরত দিতে হবে। ফেরত দিতে কীভাবে দিবে? তাহলে ব্যবসা করে দিবে। সুতরাং যদি এইটা যদি আমি নিশ্চিত হতে পারি যে আমি ওই বলছেন ডেভেলপার পার্টনারদের থেকে আমি ঋণ পেতে পারি সহজ শর্তে, এবং দক্ষ হাতে যদি এই ব্যাঙ্কগুলোকে একীভূত করে এবং স্ট্রাকচারাল চেঞ্জ যেটাকে বলি, যে অপ্রয়োজনীয় অনেক জিনিস খরচ কমে যাবে, ব্রাঞ্চ যদি কমে যায়, লোকবল যদি নাও কমে, যেটা সেন্ট্রাল ব্যাংক আশ্বস্ত করছে, যে কারো চাকরি যাবে না, হ্যাঁ, যেটা আশ্বস্ত করছে, সেটা যদি নাও কমে তাহলে অন্যান্য খরচ কিছু কমানো যাবে। তাহলে আপনি একটি বেসরকারি ব্যাংকের এমডি ছিলেন, বেসরকারি ব্যাংকের বেতন কাঠামো তো সরকারি ব্যাংকের তুলনায় অনেক হাই। তো সেই যখন এই ব্যাংকগুলোকে গভর্নর যেরকম বলেছেন যে প্রথমে একটা সরকারি ব্যাংক করা হবে, ন্যাশনালাইজড ব্যাংক, তো সেই ক্ষেত্রে বেতন কাঠামো এইটা কি একটা চ্যালেঞ্জ হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমি সেইখানে আসলে এখন যাচ্ছি না, কারণ ওটা ছোট চ্যালেঞ্জ। আচ্ছা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থায়ন। এইটা যদি আমি ওভারকাম করতে পারি, আমি ওগুলোকে খুব বড় চ্যালেঞ্জ মনে করি। চ্যালেঞ্জ তো বটেই, দ্যাট উইল বি চ্যালেঞ্জ, কিন্তু সেইখানেও যদি এই ব্যাংকগুলা কর্মকর্তাদেরকে ছাঁটাই করে দেওয়ার পরিবর্তে তাদের যদি কাঠামোতে পরিবর্তন আসে এবং কমে যায়, আমি তো মনে করি এটা নিয়ে খুব বেশি রকম হইচই হবে না, হওয়ার কথা না। জনাব নুরুল আমিন, আপনি বলছিলেন তাহলে কি মানে আপনি যদি সময় পেতেন, মানে আপনার কি মনে হয় যে ব্যাংকটাকে, এই যে গ্লোবাল ইসলামী ব্যাংক, এটাকে দাঁড় করানো সম্ভব ছিল একীভূত না করে? মানে আপনার তো লম্বা ক্যারিয়ার ব্যাংকের। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ তো আরও অনেক কিছুর উপর নির্ভর করবে। জি, বাট এই ব্যাংকটা যেহেতু সাইজে ছোট, এই ব্যাংকটার কিছু না কিছু তো স্ট্রেংথ আছে। অফকোর্স এই ব্যাংকটার 987 কোটি টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, সব মিলাই টোটাল ক্যাপিটাল ইজ 12,000 কোটি টাকা। আজকে হয়তো মার্কেট প্রাইসের দাম কম বলে আপনি এটাকে অ্যাসেট ভ্যালু কমে গেছে বলতে পারেন, কিন্তু কাগজে কলমে তো এই বিষয়টা আছে। 260টার মতো লোকেশন আছে, মানুষজন ফেরত আসছেন, শুরু হয়েছে ফেরত আসা। মূল কথা যেটা ফারুক ভাই বলতেছিলেন, ওই টাকার সাপোর্টের বাইরেও এটাকে ফাংশনাল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যাংক তো কাজ করবে। আমরা এখন যতটুকু আমরা ইউটিলিটি বিলগুলো চালু করেছি, আমরা রেমিটেন্স হচ্ছে, আমাদের এলসি হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, ফাংশনসগুলো, কিন্তু আমাদের বড় সাইজের করতে পারছি না। আমরা বড় লোন দিতে পারতেছি না, কিন্তু ছোট লোনও অ্যাগ্রেসিভলি দিতে পারতেছি না। এই জন্য, কারণ আমার তো ওই আমানতকারীদের যদি আস্থা নষ্ট হয়, তাহলে আমি তো, তারা যদি দেখে যে ইনি লোন দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন না, ওই কনফিডেন্সটা যখন কম হবে তখনই আমাদের প্রবলেমটা হবে। আমরা যেটা এখন এই অবস্থা এখন যেখানে আছি, সেন্ট্রাল ব্যাংক যেই স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন,
আমরা এর সঙ্গে সম্পৃক্ত। কারণ হচ্ছে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমানতকারী তাদের আস্থা ফিরাই আনা। আমরা এখন আর কাউকে ফিরাচ্ছি না, আমি বলবো ফিরাচ্ছি না ছোটদেরকে কাউকে। আমরা কিছু কিছু জিনিসকে ফাংশনাল করা, রিকভারির জন্য চেষ্টা করা। এই চেষ্টাটা আমি ঠিক এখানে সবার জ্ঞাতার্থে হয়তো এইভাবে বলতেছি, ওই গ্রুপের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা লোনকে আইডেন্টিফাই করেছি, ওদের এনআইডি জোগাড় করেছি, ওদের ঠিকানা জোগাড় করেছি, লোকগুলোর সঙ্গে আমার ব্রাঞ্চ ম্যানেজারদের কথা, এই কাজগুলো আমরা এসে করেছি, যেন আমি কেস করলেও যেন কোনো ভুয়া লোকের বিরুদ্ধে কেস করতে আমার না হয়। ফলে যা যা করলে একটা প্রতিষ্ঠান অপারেশনাল হবে, ফাংশনাল হবে, আমরা ওই চেষ্টা করছি। সময় তো একটু দিতে হবে, কারণ হচ্ছে আমার কিছু ব্যাকলগ আছে। আমানতকারীদের তো আমরা ইন্টারেস্ট মাপের কথা বলতে পারছি না, কিন্তু লোন তো আমি পাচ্ছি না, আমাকে প্রভিশন করতে হচ্ছে। আমি একটু ফলে এই জায়গাটা অ্যাডজাস্ট করা একটু সময়ের ব্যাপার আছে। একটা বিষয় খুব জানতে ইচ্ছে হলো, আপনি এসএলএম গ্রুপের আমরা জানি যে ওনার নামে বা ওনার পরিবারের সদস্যদের নামে খুব একটা লোন টোন নাই। এই যে এনআইডি চেক করলেন বা লোনই যারা তাদের চেক করে, মানে লোনগুলো আসলে কারা পেয়েছে, কাদের মাধ্যমে গেল, কাদের নামে হলো? এটা খুবই দুঃখজনক যে এখানে দোকানদারও আছেন, আত্মীয় স্বজন আছেন, বাড়ির কাছের লোক আছেন, যে কোনোভাবেই ওই ক্লাসের ওই পরিমাণ টাকা পাওয়ার মতো লোকের সংখ্যা খুব কম। জি, কিন্তু আমরা খুবই ভালো খবর যে আমার এখানে 100টার মতো লোন আছে, আমরা 100 জনকেই লোকেট করতে পেরেছি। তারা বলছে আমরা তো অতটা জানি না। এই কথাগুলো আমি স্পষ্ট করে বলতেছি এই জন্য যে অ্যাটলিস্ট মানে বোধটা তাদের আসুক, তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি না, কিন্তু তাদেরকে আমরা ওয়ার্ন করছি যে কেস তো তোমার নামে হবে, তুমি যেভাবে যেই টাকা যে নিছেন তো তাকে তুমি লোকেট করো। তো যাই হোক, আমরা দু একটা প্রপোজাল পাচ্ছিও। ফিডব্যাকটা এই কথাটা আর আমি এখন স্পষ্ট করে বলছি না, এই জন্য যে এটা যদি আমি একবার এনে ডাউন পেমেন্ট নিয়ে সার্কুলার অনুযায়ী করিও পরে সার্ভিসিং হবে কিনা, সেই জন্য এই করাটা হয়তো কিছু টাকা আবার আসবে। আমি হিসাব করে দেখেছি, যদি আমি এই 10, 11, 12 হাজার কোটি টাকাও করতে পারি, আমার ওই যে সার্কুলার অনুযায়ী 2%, 5% যদি আসে, তাহলে 300-400 কোটি টাকা আসলো। কিন্তু পরে যদি এটা আবার ফাংশনাল না হয়, তাহলে ওই আমি পরে গিয়ে আবার গর্তে পড়বো কিনা। যার জন্য আমরা এই মার্জারের সঙ্গে একমত এবং একসঙ্গে কাজ করতে চাই, যেন আমানতকারী এবং ওই শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত না হন। এই প্রতিষ্ঠানগুলো চলে, বাট কিছু প্রবলেম তো আছে। এরা সবগুলো লিমিটেড কোম্পানি, এই একটা বিষয় এখানে কাজ করবে। সবাই আইটি একরকম না, আইটি ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে। সবাই এক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে 3 ব্যাংকের 3টা ব্রাঞ্চে আছে, একীভূত হওয়ার পরে ওদের কি হবে। এই ধরনের বিষয়গুলো নিয়ে হয়তো আমরা আরও কাজ করতে পারবো। কিন্তু ইনিশিয়ালি সরকার কিন্তু মালিকানা ন্যাশনালাইজেশন হচ্ছে না, সরকার মালিকানা নিচ্ছেন টেম্পোরারিলি। কথাটা ঠিক এইভাবে বলতে হবে যে টেম্পোরারিলি মালিকানাটা নিচ্ছেন, কারোর চাকরিও যাবে না, কারোর বেতনও কমবে না, এরকম একটা অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে, বিকজ এটা ইন্টারিম পিরিয়ড। তো আমরা ওর সঙ্গে সম্পৃক্ত, এই জন্য অ্যাগেইন আমাদের কাস্টমারদের স্বার্থে, কাস্টমারদের আস্থা ফেরত আনার জন্য আমরা ফাংশনাল হতে চাই। ওই জন্য আমরা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে এটা খুব মানে একইভাবে সেন্ট্রাল ব্যাংকও কমিটি করেছে, আমরা এখানে রেজুলেশন কমিটি করেছি। এদের সঙ্গে আমরা যে কাজ করব, সেই কাজগুলো যেন এক ধারায়, এক স্রোতে, একভাবে যায়। বুঝতে পেরেছি। ওইটার জন্য জি, জনাব ফারুক মঈনুদ্দিন, এই যে 5টি ব্যাংকই তো পুঁজিবাজারে তালিকাভুক্ত, যেটি জনাব নুরুল আমিন বলছিলেন, তো এই পুঁজিবাজারে পাবলিকের কাছে যে শেয়ারগুলো আছে, মানে এইটার আসলে কি হবে, এটার মানে আপনার কি জানা আছে? আমি যে কথা বারবার বলছিলাম, আমি ভাই কয়েকটা চ্যালেঞ্জের কথা বললাম, আইটির সমস্যা, এগুলো কিন্তু আমি আবারও বলছি যে এগুলোকে আমি মাইনর চ্যালেঞ্জ বলে মনে করছি। তবে একটা কথা একটু বলে রাখি, আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন ওনাকে যে লোনগুলো কারা নিয়েছে। ভেরি ইন্টারেস্টিংলি, ইসলামী ব্যাংকের যখন লোনগুলা বিভিন্ন লোনের তথ্য পত্রিকা আসছিল, তারা বিভিন্ন একটির ঠিকানা দেখলাম আমার বাসার ঠিক পাশের বিল্ডিংটা, আমার পাশের বিল্ডিংটা এক্স্যাক্টলি গায়ে লাগালাম, মানে পাশাপাশি বনানীর বাসায়, ওইখানে একটা ঠিকানা আছে। 7
রোড নাম্বার 23, হাউস নাম্বার 7, ওইখানে একটা অ্যাপার্টমেন্টে ঠিকানা দেওয়া আছে, কিন্তু ওখানে গিয়ে কাউকে পায় না। স্বাভাবিক পাওয়ার কথা না এখানে, সেখানে অনেক হিউজ অ্যামাউন্টের লোন দেওয়া আছে। সুতরাং ওই যে অনেকগুলো অ্যাকাউন্টে হ্যাঁ অনেকগুলো ফার্মের ঠিকানা একই জায়গায়। আমার বাসার পাশে একটা পেয়েছি, বোঝা যাচ্ছে। সুতরাং এইগুলো হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে, এই যে এগুলো সম্পূর্ণ ভুয়া ঠিকানা ব্যবহার যেগুলো হচ্ছে, এগুলো তো কোনোদিন ফেরত আসবে না। আপনি কাউকে দায়ীও করতে পারবেন না। আপনি তার সাথে জড়িত যারা ছিল তাদেরকে আপনি জেলে যাবজ্জীবন জেল দিলেও টাকাটা তো ফেরত আসবে না। তো সুতরাং এইটা হচ্ছে একটা ইস্যু। আর 2 নম্বর ইস্যু যে আপনি যেটা বলছিলেন, দেখেন এই প্রবলেমগুলো থাকবে। একটি বিল্ডিংয়ে 3টা ব্রাঞ্চ আছে, 3টা ব্রাঞ্চকে তাহলে কী হবে? ও যে বলছিলাম, আপনি হয়তো লোকবল ঠিক রাখবেন, 3টা ব্রাঞ্চকে 1 ব্রাঞ্চ করে ফেলেন, 2টা ব্রাঞ্চের ভাড়া আমার কমে গেল, খরচ কমে যাচ্ছে। এইগুলো হবে। আবার আইটির ইস্যুটা কিন্তু আইটি হচ্ছে যে আমার কথা অনুযায়ী আইটিকে চেঞ্জ করতে হলে এখানে কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু অসম্ভব তো কিছু না। অসম্ভবভাবে, আমি আবারও বলি, অসম্ভবভাবে অর্থায়নটা, এগুলো সব সলভ করা যাবে যদি আমার টাকা পাই, আমি এগুলো আমার ব্যবসা, এবং আমি যদি ওই অর্থায়ন পেয়ে যদি আমি এটাকে সঠিকভাবে আগের মতো ব্যবস্থাপনায় না, সত্যিকার ব্যবস্থাপনা যে চালাতে পারি, অনেক দীর্ঘ সময় লাগবে, হয়তো এগুলো কোনো দিন আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি ওটুকু আশা রাখি। কিন্তু কথা হচ্ছে, আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাবে ওটা যদি আমাকে মিটিয়ে দেন আপনি, আমি মনে করি বাকিগুলো আমি ওভারকাম করতে পারব। দর্শক, আমরা অনলাইনে আলোচনা চালিয়ে যাচ্ছি। জনাব নুরুল আমিন, আপনার ব্যাংকের এমপ্লয়িজদের মধ্যে কোনো গ্রিভিয়েন্স, ক্ষোভ আপনি ফেস করতে হচ্ছে কিনা? আপনি যদি শুধু আমার ব্যাংক জিজ্ঞেস করেন, আমরা কোনো হোলসেল কোনো চাকরিচ্যুতির কোনো কিছুই করি নাই, যদিও প্রপার ওয়ে ছাড়াই বহু লোকের নিয়োগ দেওয়া হয়েছে। আমি সেগুলোকে একটা ভিন্ন পরীক্ষা নিয়ে তাদেরকে যারা ভালো করছে রেগুলারাইজ করার চেষ্টা করেছি, কারণ সেটা আমরা করি নাই। তারপরে হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমরা যেই মোটিভেশন মিটিংগুলো করি, তাদেরকে আমি মাইন্ডসেটটা চেঞ্জ করার কথা বারবার বলে মোটামুটিভাবে একটা রাস্তায় নিয়ে আসতে পেরেছি, যেটা এখন তারা মানুষের কাছে যাচ্ছে। আগে যেই বিষয়গুলো ছিল যে ডিপোজিট আনার জন্য জোর ছিল, লোন দেওয়ার দরকার নাই বলে এক ধরনের অঘোষিত নিয়ম ছিল, লোন দিতে হবে না, ডিপোজিট আনলে তো ওটা অন্য কাজে ব্যবহার হবে, তো এই জন্য কোনো লোন দেওয়ার দরকার নেই। কাজেই লোন দেওয়ার ধরনও আলাদা ছিল, কমপ্লায়েন্সের কোনো ইস্যু ছিল না, বাংলাদেশ ব্যাংক অডিটের অত ভয় ভীতি বা এরকম কিছু ছিল না। যে কোনোভাবে যে কোনো সময়, এদের তো ইসলামিক ব্যাংক, এদের সিএসআর, এদের জাকাত, এইসব ফান্ডগুলোও কিন্তু ওইভাবে করা হচ্ছে, কিন্তু প্রপার ইউজ হয়েছে কিনা আমার সন্দেহ, কারণ আমরা অতি সেন্সিটিভ জিনিসগুলোতে এখনও ওইভাবে যাই নাই। কিন্তু আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান, আমার ইমেজ, আমার কাস্টমার কনফিডেন্স এবং আমার কর্মচারীরা, আমি যেটুকু পেয়েছি বা শাখা ভিজিট বা এরিয়াগুলো ভিজিট করে, সেটুকু তারা এখন নিজেদেরকে চেঞ্জ করে এটা ভালো করতে চায়। তারা যে ভুল করেছে এটা বুঝতেছে, আচ্ছা, পরিষ্কার। কিন্তু যেহেতু চাকরিচ্যুতির ভয়টা, শুধু আমার ব্যাংকের কথা বলছি, ভয়টা ওদের নাই, আমরা কাউকে এখনও চাকরিচ্যুত করি নাই। বাট আমরা কিছু কস্ট কমানোর চেষ্টা করেছি, আমরা কিছু স্পেসকে ছোট করেছি, কিছু বিল্ডিং ছেড়ে দিছি। না, ব্রাঞ্চ কমাই নাই আমরা এখনো, ব্রাঞ্চের, হ্যাঁ, হেড অফিসে 2-3 জায়গায় অফিস ছিল, আমরা ওগুলোকে আমাদের জায়গার মধ্যে নিয়ে এসে অ্যাকোমোডেট করেছি। প্লাস অনেকগুলো ব্রাঞ্চের কিন্তু ডাবল স্পেস নিয়ে রেখেছে। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন, একটা শাখায় যে পরিমাণ টাকা লাগে তারা 2টা ফ্লোর নিয়ে রাখছে। তো আমি ভিজিট করে যখন দেখলাম যে এটা না, আমি বললাম যে এটাকে ছেড়ে দাও, একটা ফ্লোর ছেড়ে দাও। তো বাড়িওয়ালার দিক থেকে কথা আসছে যে ফ্লোরটা ছাড়া দরকার নাই, ভাড়াটা অর্ধেক করে দেন। বাহ, কষ্ট কমে গেল। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। উনি দেখলেন যে উনি ওইটা ছাড়ার পরে ওনার একটা আইডেন্টিটি ক্রাইসিসের জন্য ওনারই বাড়ি আর কেউ ভাড়া নেবে না, অন্তত দখলটা ঠিক তো কে আসে না দখল করে ফেলে। তো ফলে হচ্ছে এই ধরনের আমরা আরও অনেক বাড়িওয়ালাকে আমরা বলেছি রিনিউয়ালের সময়, ভাই আপনি 5 টাকা 10 টাকা কমান। এই ধরনের ঘটনাগুলোও আছে। আমাদের 2-1টি ব্রাঞ্চ আগুন লেগে পুড়ে গেছে, সেগুলোকে আমরা ছোট করে করার চেষ্টা। আমাদের চিটাগাংয়ের 2-1টা ব্রাঞ্চে ব্যাংকের জন্য হয় নাই, ওই বাড়িটা ছিল একজন নেতার বাড়ি ছিল, ওই বাড়িটাকে আগুন টাগুন লাগাই দেওয়াতে আমাদের কিছু ক্ষতি হয়েছে।
তো ফলে এগুলো আমরা সবগুলো রেশনালাইজ করছি। আমরা খরচ কমানোর অনেকগুলো উপায় আমরা অ্যাপ্লাই করছি প্র্যাকটিক্যালি, যদিও এটাতে কোটি কোটি টাকা সেভ হচ্ছে না, কিন্তু ফিলটা হচ্ছে যে কস্ট কন্ট্রোলটা করো। এখন এক্সট্রা খরচ নাই, যখন তখন স্পন্সরশিপ, যখন তখন এই টাকা সেই টাকা খরচ, এই ধরনের জিনিসগুলো আমরা এখন করছি না। খুবই মানে ভালো ভালো বলতে যেইটা করলে ব্যাংকটার কল্যাণ হবে ওই রকম এই ধরনের কোনো কিছু এখন আর আমরা করছি না। আমরা বারবার যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা মানুষের কাছে যাও, বলো যেটা ইসলামী ব্যাংক, আমরা ওই নিয়মের মধ্যে ফেরত চলে আসছি এবং এটাকে চালানোর জন্য আমরা আপনাদের কনফিডেন্স চাই, কারণ এটাকে আপনারাই বড় করেছেন। আমরা টেক ওভারের পরে আমাদের প্রায় 5-6টা ব্রাঞ্চের লাইসেন্স নেওয়া ছিল, কাজও কমপ্লিট করার ছিল, এবং সেটা আমি ওপেন করেছি, বন্ধ করিনি। আচ্ছা, নতুন শাখা খুলেছেন এবং ওই শাখায় আপনি প্রথম দিনেই 300-400 অ্যাকাউন্ট হয়েছে এবং আমরা প্রচুর ডিপোজিট পেয়েছি, এবং ওই শাখাগুলো ভালো লেনদেন করছে। কারণ আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে নতুন যারা ডিপোজিট করবেন তারা যখন চাইবে তখন দিয়ে দেবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে যে লিকুইডিটি সাপোর্টটা আমরা পেয়েছি ওটাকে আমরা ভরসা হিসেবে বাফার ফান্ড করে রেখেছি। আর ব্রাঞ্চগুলোকে চলার জন্য নিজেদেরকে বলছি যে মুভ অন ইওর ওন ওয়ে, নতুনদের টাকা দেওয়ার টাকা হলে আমার কাছে আসবা, আর নাহলে তুমি ম্যানেজ করো। তো ফলে কবে ঠিক হবে বা কী করতে পারবে এইটা যেহেতু ডেফিনেটলি বলা যায় না, কিন্তু আমরা ওই প্ল্যাটফর্ম, ওই ট্র্যাকটা রেডি করছি, আমরা চেষ্টা করছি এটা মার্জার হোক বা একা চলুক যেন ভালো হয়, আমাদের উদ্দেশ্যই এটা। জি, জনাব ফারুক মঈনুদ্দিন, আমরা শেষ করব। এই যে মানে অন্যরকম একটা ব্যাংকিং চলছে গত কয়েক বছর ধরে, আমরা টক শোতে, পত্রপত্রিকায় বিভিন্নভাবে নীতি নির্ধারকদের কানে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করেছি। হয়তো তারা মনে করেছেন যেটা ভালো সেটাই করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে আপনার কোনো পরামর্শ যদি থাকে? আমি আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের ব্যাংকের মালিকানার ধরনটা বদলানো উচিত। ব্যক্তি মালিকানাধীন ব্যাংক এবং ওইসব ব্যাংকের যারা ব্যক্তি পর্যায়ের মালিক থাকেন তারা ওইটাকে সোল প্রপার্টির কনসার্নের মতো ব্যবহার করেন। এইটা পুরোপুরি চেঞ্জ, এই কাঠামোটা ভারতের মতো করা যেতে পারে। কর্পোরেট মালিকানা হবে, কোনো ব্যক্তি মালিক থাকবে না, এটা একটা বড় ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে, দেখেন আসলে ইস্যুটা কথা জানেন, আমাদের দেশে ব্যাংকিং যে আইন টাইন আছে এটা যথেষ্ট, মানে এই যে বর্তমান কোনো সংস্কার ছাড়া, কোনো আইন পরিবর্তন ছাড়াও কয়েকটা ব্যাংক তো খুব ভালো চলছে বাংলাদেশে, খুবই ভালো চলছে, বিশ্বমানের সাথে তুলনা করা যায় এসব ব্যাংকে। তাহলে ওই আইনটাই, একই আইনে তো অন্য ব্যাংকও চলছে, তাহলে এত ডিফারেন্স কেন? কোনো ব্যাংকের সত্যিকার অর্থে এনপিএল হবে 3%, কোনো ব্যাংকের 25% কেন হবে? একই আইনের কাঠামোতে চলছে। তার মানে বুঝতে হবে কোথায় সমস্যাটা আছে। এই যে আপনার কমপ্লায়েন্স কালচার থেকে দূরে থাকা, হ্যাঁ, সুশাসনকে অবজ্ঞা করা, এই ব্যাপারগুলো যদি কঠোরভাবে আরোপ করা যায় বিভিন্ন ব্যাংকের উপরে, এবং তার সাথে ব্যাংকের ম্যানেজমেন্টকে ওই সাপোর্ট দেওয়া যে তারা যদি এরকম অন্যায় কোনো আবদার রক্ষা না করে তাদের জব সিকিউরিটি থাকবে। অনেক ব্যাংকে কেন হয়েছে? তারা চাকরির কথা ভেবেই তো এটার সাথে কম্প্রোমাইজ করেছে এইসব অনিয়মের সাথে। এই বিষয়ে কিন্তু একটা জিনিস, কোনো একটা আইন ইত্যাদি করা যেতে পারে যাতে করে ভবিষ্যতে কেউ চাইলেও ব্যাংক ম্যানেজমেন্টকে কিংবা ব্যাংকের কর্মকর্তাদেরকে প্রেশার দিয়ে এই কাজগুলো, এর দুর্বৃত্তায়নের কাজটি করাতে না পারে। এই কাজগুলো যদি করা যায়, আমি মনে করি বর্তমান আইনই যথেষ্ট, কোনো কিছু লাগবে না, চেঞ্জও করতে হবে না, এটি দিয়ে চলবে। এই কমপ্লায়েন্স কালচার, এটা তো 3টা স্টেক আছে, স্টেক হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা আছে, ব্যাংকের বোর্ড তথা স্পন্সরসরা এবং ব্যাংকের ম্যানেজমেন্ট। এই 3টা আপনার স্টেক হোল্ডারদের মধ্যে যদি দ্বিতীয় 2টা ব্যাংকের আপনার স্পন্সরস এবং ব্যাংকের ম্যানেজমেন্ট, তারা যদি কমপ্লায়েন্স কালচার মেনটেন করার জন্য তার যে যথেষ্ট পরিমাণ সক্ষমতা এবং সেই সদিচ্ছা থাকে, এবং তাদের উপর যদি কোনো অন্যায় প্রেশার দেওয়ানো হয়, আমার মনে হয় এই আইনে ব্যাংকগুলোকে আবার ফিরে দাঁড়ানো সম্ভব। যেগুলো মার্জার হচ্ছে তার বাইরে তো অনেক ব্যাংক আছে দুর্বল, তাই না? জি। তো সুতরাং সেগুলো কিন্তু তাদের অবস্থা উন্নতি করতে পারবে যদি এটা না থাকে। অনেক ধন্যবাদ জনাব ফারুক মঈনুদ্দিন, জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনাদের দুজনকেই। দর্শক,
ব্যাংকের যে বাঁচা মরার কথা আমরা বলছি, আসলে মরা কথাটা এটা নেতিবাচকভাবে বলতে আমরা চাচ্ছি না, কিন্তু 5টি ব্যাংক আমরা জানি যে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে পরিকল্পনা সেই অনুযায়ী একীভূত করা হয় তাহলে আসলে নতুন একটি নাম হবে নতুন, এবং সেই ব্যাংকের মালিকানা সরকারের হাতে যাবে সাময়িকভাবে। তারপর আবার ব্যাংকগুলোর ওই ব্যাংকটির স্বাস্থ্য ভালো হলে পরবর্তীতে আবার সেটা সরকারের সিদ্ধান্ত কিভাবে আবার বোর্ড রিকনস্ট্রাক্ট করে। তো সেই পর্যন্ত আমরা প্রত্যাশা করব যে যে পদক্ষেপই সরকার নিক না কেন, কিন্তু আমানতকারীদের যে স্বার্থ সুরক্ষার কথা বলা হয় সেটি আসলেই সংরক্ষণ হবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।